দেখুন, শিল্প বলতে যেটা বোঝায় সেটা আসানসোলের উন্নয়ন হয়েছে বলে আমরা কিন্তু বলতে পারবো না। আর এখন তৃণমূল কংগ্রেস কি করলো, মালিক পক্ষের হয়ে শ্রমিক গরিব খেটে খাওয়া মানুষকে তারা বঞ্চিত করে দিল এবং আসানসোলের বঞ্চনার কারণেই আলটিমেটলি আমি তৃণমূল কংগ্রেসও ছাড়ি, মেয়র পদও ছাড়ি। তাহলে যারা ব্যবসায়ী তারা আসবে না। এখন যারা ব্যবসা আছেন তারাও নিজের ব্যবসা গুটিয়ে নিচ্ছেন, বা নতুন যদি কোনো ইনভেস্টমেন্ট করতে হয় অন্যান্য রাজ্যে তারা চলে যাচ্ছেন। তৃণমূল কংগ্রেস নেতারা ভাবছে খুব ভালো কাজ করছি আমরা, পুলিশকে দিয়ে এই করিয়ে দিলাম ওই করিয়ে দিলাম, কিন্তু পুলিশকে যত বেশি আপনি মিসইউজ করবেন তত বেশি শাসক দল তাকে ভোগ করতে হবে। জিতেন্দ্র দা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, আমরা আসানসোল একসময় এটা ছিল পশ্চিমবঙ্গের প্রায় 1 নম্বর শিল্পাঞ্চল এবং খনিজের দিক থেকে খনিজ ভান্ডার বলি আমরা আসানসোল, এবং একসময় আমাদের পশ্চিম ভারতের একটা শিল্পাঞ্চলের মধ্যে অন্যতম নাম ছিল আসানসোল। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাম আমলের 34 বছর বা তারপরে এই যে তৃণমূল আমল তার 14 বছর, এই পরবর্তী সময় এই সময়গুলোতে মানে এই যে শিল্প মানে আসানসোলের কি কোনো উন্নয়ন হয়েছে বা আসানসোলের কি হয়েছে আপনার কি বলেন? দেখুন, শিল্প বলতে যেটা বোঝায় সেটা আসানসোলের উন্নয়ন হয়েছে বলে আমরা কিন্তু বলতে পারবো না। এবং তার মূল কারণ আমার যেটা মনে হয়, তখন আমরা ছাত্র রাজনীতি করতাম, দেখতাম যে লেফট ফ্রন্টের টাইমে অকারণে শ্রমিক আন্দোলন, যখন তখন লকআউট, স্ট্রাইক এবং অন্যায় দাবি দাওয়া নিয়েও অনেক সময় আন্দোলন করতে দেখেছি লেফট ফ্রন্টের যারা সিআইটিউর নেতৃবৃন্দ ছিলেন তাদেরকে। গোড়ামি একটা, বাস্তব পরিস্থিতি না বোঝা, সারা বিশ্বে যে নতুন নতুন টেকনোলজি আসছে সেই টেকনোলজি যেন এই বিভিন্ন যে কলকারখানা আছে সেখানে যেন না আসতে পারে, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করা, কম্পিউটারের বিরোধিতা করা, মেশিনের বিরোধিতা করা, এবং আলটিমেটলি যার ফলে যারা বিভিন্ন এন্টারপ্রেনিয়ার ছিলেন তারা বুঝতে পারলেন যে সারা বিশ্বের সঙ্গে তারা তো আর কম্পিট করতে পারবেন না। তারা বিভিন্ন নতুন টেকনোলজি আসছে, দেশের অন্যান্য রাজ্যে যে কলকারখানা আছে তারা নতুন টেকনোলজি ইউজ করে তাদের কস্ট কন্ট্রোল করেছে, আর বাংলায় এটা যদি না করতে দেওয়া হয় তো তাহলে তাদেরকে ইন্ডাস্ট্রি বন্ধ করে দিতে হবে, এবং সেই ইন্ডাস্ট্রি অনেক বন্ধ হয়ে গেল। পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো, আমরাও ছিলাম তখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে। তৃণমূল কংগ্রেস ইনিশিয়ালি বললো যে আমরা এই বন্ধের বিরুদ্ধে, বন্ধ করবো না, স্ট্রাইক করবো না, ঠিকই ছিল। কিন্তু আস্তে আস্তে দেখলাম যে তৃণমূল কংগ্রেস আবার একদম উল্টো হয়ে গেল, একদম শ্রমিক বিরোধী হয়ে গেল, একদম মালিকের পক্ষে চলে গেল। মালিকরা যেটা বলছে, মানে যে এক্সপ্লয়টেশন আগে শ্রমিকদের হয়ে সিপিএম করতো, এখন ঠিক একই এক্সপ্লয়টেশন মালিকের হয়ে তৃণমূল কংগ্রেস করতে আরম্ভ করলো। একটা মাঝামাঝি জায়গায় থাকবে যে শ্রমিকদের কথাও শোনা হবে, মালিক পক্ষেরও কথা শোনা হবে, এই জায়গাটা তৃণমূল কংগ্রেস আনতে পারলো না। এখন যারা তৃণমূল কংগ্রেসের যারা আছেন, শ্রমিক নেতারা আছেন বা শ্রমিক ফ্রন্ট যারা দেখেন, তারা মালিক যেটা বলে দিল সেটাই করবে। এই সুযোগ অসাধু কিছু ব্যবসায়ীরা নিয়েছে। এখন শ্রমিকরা বঞ্চিত, তারা প্রাপ্য পাওনা পায় না, কাজ করিয়ে তাদেরকে পয়সা দেওয়া হয় না। সেন্ট্রাল গভর্নমেন্ট বিভিন্ন সময় যে মিনিমাম ওয়েজেস ঘোষণা করে, বা রাজ্য সরকার যে নিজস্ব যে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট আছে সেটা মানা হয় না, শ্রমিক আইন মানা হয় না। এমন এমন রোগ আছে যেটা আপনি দেখবেন এখানে পাথর খাদান বা অন্যান্য যে ক্র্যাশের মেশিন, সে কারণে স্বাস্থ্যজনিত যে রোগগুলো হয় তার কারণে শ্রমিক মারা যাচ্ছে, কেউ দেখার লোক নেই। তো মানে এক পরিস্থিতি উল্টে গেল। বামফ্রন্টের সময়ে বামফ্রন্টের নেতারা শ্রমিক আন্দোলনকে সামনে রেখে তারা ডমিনেট করতেন, মালিক পক্ষকে তারা একদম কোণঠাসা করে দিয়েছিলেন। আর এখন তৃণমূল কংগ্রেস কি করলো, মালিক পক্ষের হয়ে শ্রমিক গরিব খেটে খাওয়া মানুষকে তারা বঞ্চিত করে দিল। লাভ কিছু হয়নি। এটা উচিত ছিল যে এমন একটা অ্যাপ্রোচ রাখা উচিত ছিল যেখানে মালিক পক্ষের বিরুদ্ধে অন্যায় হবে না, তাদের যুক্তিসঙ্গত কথা শোনা হবে, আবার শ্রমিকদের স্বার্থ যেন লঙ্ঘিত না হয় সেটাও দেখতে হবে। সবটা নিয়ে একটা ব্যালেন্স করে কাজ করা উচিত ছিল, যেটা অন্যান্য রাজ্যে হয়, বিজেপি শাসিত অনেক রাজ্যে হয়, কিন্তু এখানে সেটা হলো না এবং তার ফলে আসানসোলকে ভুগতে হলো। দ্বিতীয় যেটা হলো যে আসানসোল থেকে যে রেভিনিউ কালেকশন, সেই রেভিনিউ কালেকশনের পর আসানসোলে উন্নয়নের জন্য যে অর্থ বরাদ সেটা কিন্তু রাজ্য সরকার করলো না। আপনারা জানেন যে আমিও মেয়র থাকাকালীনই এটা বারবার বলেছিলাম, এবং আসানসোলের বঞ্চনার কারণেই আলটিমেটলি আমি তৃণমূল কংগ্রেসও ছাড়ি, মেয়র পদও ছাড়ি। এখনো ঠিক একই অবস্থা। আপনি হাজার হাজার কোটি টাকা নিয়ে যাবেন আসানসোল থেকে, এবং আসানসোলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আপনি দেবেন না, অর্থ দেবেন না,
তাহলে সে শহর তো এগোতে পারবে না। আর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যদি না হয় তাহলে যারা ব্যবসায়ী তারা আসবে না। এখন যারা ব্যবসা আছেন তারাও নিজের ব্যবসা গুটিয়ে নিচ্ছেন, বা নতুন যদি কোনো ইনভেস্টমেন্ট করতে হয় অন্যান্য রাজ্যে তারা চলে যাচ্ছেন, যেটা কি বলবো ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি যেখানে অ্যাটমসফিয়ার আছে সেখানে তারা চলে যাচ্ছেন। আলটিমেটলি বঞ্চিত হচ্ছে কারা? আসানসোলবাসী বঞ্চিত হচ্ছে, আসানসোলের মানুষ বঞ্চিত হচ্ছে। এটার পরিবর্তন করা দরকার। সামনেই বিধানসভা, বছর ঘুরলে বিধানসভা, বা যদি আগামী দিনে যদি চেঞ্জ হয়, সরকার যদি পরিবর্তন হয়, তাহলে কি ধরনের সম্ভাবনা আমরা দেখতে পাবো আসানসোলে শিল্পের ক্ষেত্রে? দেখুন, আসানসোলের ক্ষেত্রে মানে ভারতীয় জনতা পার্টি যদি আসে, ভারতীয় জনতা পার্টি যে দর্শনে বিশ্বাস করে তারা সবার জন্য কাজ করে। একদিকে শ্রমিকদের যেন অধিকার থেকে তারা যেন বঞ্চিত না হয়, গরিব খেটে খাওয়া মানুষ তাদের পেটে ভাত থাকতে হবে, মাথার উপর ছাদ থাকতে হবে, এটাও তারা ইনশিওর করবে। তার সঙ্গে সঙ্গে আবার ট্রেড ইউনিয়ন মুভমেন্টের নাম করে যারা মালিক পক্ষ আছে, যারা নিজের ক্যাপিটাল ইনভেস্ট করছে, তারাও ক্যাপিটাল ইনভেস্ট করলো, তারপর তাদের কোনো কন্ট্রোলই থাকলো না, তাদের উপর অন্যরা বসে গেল, মাথার উপর বসে গেল, সেটাও হবে না। তারা নিজের ক্যাপিটাল ইনভেস্ট করবে, তারা মুনাফা নিশ্চয়ই অর্জন করবে, কিন্তু মুনাফার যে লভ্যাংশটা শ্রমিকদের স্বার্থে খরচ হওয়া উচিত সেটা অবশ্যই করতে হবে। এই ব্যালেন্স করে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষে অন্যান্য রাজ্যেও কাজ করছে, এবং আমার দৃঢ় বিশ্বাস বাংলাতেও যদি পরিবর্তন হয় আসানসোলে একই কাজ ভারতীয় জনতা পার্টি করবে। 100বার তার পুরনো গৌরব ফিরে পাবে, এবং একটা ব্যালেন্স থাকবে, নতুন নতুন ইনভেস্টমেন্ট হবে। যারা চলে যাচ্ছেন, যারা রাজ্য ছেড়ে চলে যাচ্ছেন, আসানসোল ছেড়ে চলে যাচ্ছেন, নতুন ক্যাপিটাল যাদের কাছে আছে, ফ্রেশ ক্যাপিটাল যারা ইনভেস্ট করছেন না, তারা আবার শিল্প বান্ধব একটা পরিবেশ তৈরি হবে, তারা ফ্রেশ ক্যাপিটাল, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে। একজন একটা ফ্যাক্টরির জমি কিনলেন মনে করুন, সেখানে ফ্যাক্টরি লাগাবেন, তার আগে তার রাস্তা চাই, লাইট চাই, জল চাই, এগুলো তো সরকারকে করে দিতে হবে, সে টাকা তো সরকার দিচ্ছে না। এবার সেই কাজটা যদি ব্যক্তিকে নিজে করতে হয় তো সে করতে পারবে না। তো কিন্তু ভারতীয় জনতা পার্টি যদি চলে আসে, ক্ষমতায় যদি আসে, তাহলে আসানসোলে এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যে অর্থ বরাদ্দ হওয়া উচিত সেটা অবশ্যই হবে, এবং আমার মনে হয় যে একটা শ্রমিকরাও খুশি থাকবে আর মালিক পক্ষ খুশি থাকবে। গত কয়েক বছর ধরে মানে আসানসোল যখন পশ্চিম বর্ধমানে চলে আসে এবং জেলা কেন্দ্র হিসেবে এখন আসানসোল রয়েছে, এই পরিস্থিতিতে আসানসোলের আইন শৃঙ্খলার কি কোনো উন্নতি আপনি লক্ষ্য করছেন? দেখুন পুলিশ কমিশনারেট করা হয়েছে, ঠিক আছে, পুলিশ কমিশনারেট করা হয়েছে, এবং আমার যেটা একটা মানে ফিল হয়েছে যে, বা অনেক পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে দেখেছি যে আপার লেভেলে যে পুলিশ অফিসার আছে তাদের সংখ্যা সাফিসিয়েন্ট আছে, কিন্তু থানার লেভেলে যে পুলিশ অফিসার যতটা থাকা উচিত বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যতটা হওয়া উচিত সেটা হয়নি। একটা ধরুন একটা থানা একটা ওসি আছেন, তারপর একটা সিআই আছেন, তার উপর এসিপি, তার উপর এডিসিপি, তারপর সিপি। এবার এতজন সুপারভিশন করতে 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 যারা থানার আধিকারিক সে সময় পায় না। মানে সারাদিনে যদি একবার করে সবাই ভিজিট করেন তাহলে সে যে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা বা অন্যান্য যে প্রিভেন্টিভ মেজার নেওয়া সে কাজ সে করতেই পারে না। তো আমার মনে হয় যে সুপারভিশনের কাজ খুব বেশি হয়ে যাচ্ছে, প্রিভেনশনের কাজ কম। সে একজন থানার অফিসার, এবার যখনই সুপিরিয়র অফিসার আসবে তাকে তো থাকতে হবে, 5বার তাকে রিপোর্ট দিতে হবে, এই অফিসারকে বলতে হবে, ও রিপোর্ট দিতে দিতে তাদের অর্ধেক সময় চলে যায়। আমার মনে হয় যে এটা একটু কমানো উচিত। আর ওপরে ঠিক আছে, সিপি আছেন, তার নিচে এডিসিপিরা আছেন, এসিপিরা আছেন, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে থানা লেভেলে এসআই, এএসআই, কনস্টেবল এদের সংখ্যা আরো বাড়ানো উচিত, এবং এদের সঙ্গে পর্যাপ্ত গাড়ি সংখ্যা থাকতে হবে, অন্যান্য যে সুযোগ সুবিধা সেটা থাকতে হবে। যে কনস্টেবলরা বসবাস করেন, তাদের যে পুলিশ ব্যারাক যেখানে তারা বসবাস করেন, সেখানে যেন তারা ফ্যামিলি নিয়ে ঠিকভাবে থাকতে পারেন, স্বাস্থ্যকর পরিবেশ থাকে, সেটা দেখতে হবে। সেটা নেই। আমরা ঠিক আছে পুলিশ কোনো কিছু করলে আমরা পুলিশের সমালোচনা করি ঠিকই, কিন্তু তাদের যে লাইফস্টাইল আমি নিজে দেখেছি। আমাকে যখন অ্যারেস্ট করে পুলিশ নিয়ে এলো দিল্লি থেকে, আমি নিজের ঘটনা বলি, যে পুলিশ অফিসার আমাকে দিল্লি থেকে অ্যারেস্ট করে নিয়ে এলো, আমাকে যেদিন অ্যারেস্ট করলো তারপর রাত্রে ক্যালকাটা নিয়ে এলো, তারপর ক্যালকাটা থেকে বাই রোড তারা নিয়ে গেল, সারা রাত জেগে তারা নিয়ে গেল, আমাকে থানাতে নিয়ে গেল। থানাতে আমি তবু 4 ঘন্টা রেস্টের সুযোগ পেলাম। পরের দিন সকাল 10টার সময় সেই অফিসাররাই আবার রেডি হয়ে স্নান টান করে রেডি হয়ে আমাকে কোর্ট নিয়ে যাচ্ছে, কোর্টে আবার আন্দোলন হচ্ছে, সেখান থেকে তো একটা অফিসারকে আমি নিজে দেখেছি তাকে প্রায় 48 ঘন্টা 49 ঘন্টা একদম টানা ডিউটি। তো সে কি করে, সে তো হিউম্যান বিং, পুলিশ অফিসার থাকলেও সে হিউম্যান বিং। তারপর মনে করুন তার বাড়িতে তো ফ্যামিলি অন্য জায়গায় থাকে, মনে করুন সে ফ্যামিলির ছেলে পড়াশোনা করছে, তার কোনো সমস্যা হতে পারে, তার কন্যা সন্তান আছে, মনে করুন তার যদি অসুস্থ হয়েছে সে ডাক্তারকে দেখাতে হবে, তার মিসেস ওকে ফোন করবেন, তুমি তো আছো, ও যেতে পারবে না। তার মিসেস ফোন করলে মেয়ে গুরুতর অসুস্থ, কিন্তু একটা পুলিশ অফিসার যাওয়ার উপায় নেই, অন্যভাবে অর্থ পাঠিয়ে তার ট্রিটমেন্ট করাতে হবে। এই যে মানসিক চাপের মধ্যে থাকে, তো এটাও আমার মনে হয় যে তারা যেহেতু পুলিশ অফিসাররা যারা আছেন, আমি
মানে বড় বড় সিনিয়র অফিসারদের কথা বলছি না, কিন্তু থানা লেভেলে যারা আছেন তারা মানসিক একটু শান্তি পান, তারা ফ্যামিলিকে একটু দেখার সুযোগ পান, তাদের ফ্যামিলির লোকেরাও সুখে শান্তিতে একটু থাকতে পারে, ফ্যামিলিতে কোনো সমস্যা হলে তারা যেন সঙ্গে সঙ্গে যেতে পারে, ইন্টারফেয়ার করতে পারে, তাদেরকে হেল্প করতে পারে। এই একটা পরিকাঠামো গড়া দরকার। এটা যদি না হয় তাহলে আমার মনে হয় যে সঠিক পুলিশিং কিন্তু হবে না। দাদা, ওখানকার যে শিক্ষা ব্যবস্থা, আমরা আসানসোলে যদি শিক্ষা ব্যবস্থার কথা বলি, বড় বড় ইনস্টিটিউশন রয়েছে, কলেজ রয়েছে, অনেক কিছু রয়েছে, কি মনে হয় কেমন সম্ভাবনা? দেখুন, গ্রাজুয়েশনের পর অ্যাজ সাচ পড়াশোনা করার কোনো সুযোগ নেই। আসানসোলে আজ পর্যন্ত একটা মেডিকেল কলেজ হলো না। সমস্ত জায়গায় মেডিকেল কলেজ হয়েছে। আসানসোলে বারবার আমরা বলেছি, রাজ্য সরকারকে আমরা অনুরোধ করেছিলাম যে ইসিএল এর সেন্ট্রাল হসপিটাল কাল্লা আছে, সেখানে ইনফ্রাস্ট্রাকচার আছে, ইসকোতে বড় বড় হসপিটাল পড়ে আছে, তাদের সঙ্গে কথা বলে দরকার, ইনফ্রাস্ট্রাকচার পেয়ে যাচ্ছেন, সেখানে একটা মেডিকেল কলেজ করা দরকার। ল কলেজ হয়েছে, একটা ইউনিভার্সিটির আন্ডারে একটা ল কলেজ হয়েছে, সেটা থাকা না থাকা দুটোই সমান। মানে গ্রাজুয়েশন করার পর ছেলে মেয়েদের হায়ার স্টাডিজের জন্য কিন্তু আসানসোলে কোনো স্কোপ নেই, আসানসোল থেকে বাইরে তাদেরকে চলে যেতে হচ্ছে। একদম না হচ্ছে না, আর হওয়ার মানে প্রচেষ্টাও হচ্ছে না। প্রাইভেটলি কিছু লোক কিছু করছেন, কিন্তু আলটিমেটলি সরকারি স্তরে সেরকম কিছু হচ্ছে না, যেটাতে কম পয়সায় কম খরচে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারবে। না, একদম তাদের কোনো উপায় নেই। যারা অর্থবান তারা হয়তো অ্যাফোর্ড করতে পারবে। অনেক অর্থবান ব্যক্তিরা আবার আসানসোলে পড়বে কেন? সে দিল্লি চলে যাচ্ছে, ক্যালকাটা চলে যাচ্ছে, ব্যাঙ্গালোর চলে যাচ্ছে, পুনে চলে যাচ্ছে, অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে তারা। দাদা, আমরা এই কয়েকদিন আগেই দেখেছিলাম আসানসোলের মিছিল থেকে একেবারে স্লোগান উঠেছিল পাকিস্তান জিন্দাবাদ, যার বিরুদ্ধে আমরা দেখি বিজেপিও মিছিল করেছিল এবং আমরা সেটা দেখেওছি। এই ক্ষেত্রে এই যারা বিরোধী স্লোগান দিয়েছিল বা একেবারে ভারত বিরোধী স্লোগান যারা বলছিল, তাদের বিরুদ্ধে কিরকম ব্যবস্থা নেওয়া? দেখুন, ওটাতে এফআইআর হয়েছে, এবং যেহেতু এটা এফআইআর হয়ে গেছে এবং তদন্তের বিষয়, এটা তারা বলছে যে না, আমরা এই ধরনের স্লোগান দিইনি। আবার যারা অভিযোগ করেছে তারা শুনেছে যে এই ধরনের স্লোগান দেওয়া হয়েছে। আমার মনে হয় যে ফরেন্সিক এক্সপার্টদের কাছে এটা পাঠিয়ে ওটা ভেরিফাই করলে বেটার হবে, সত্যতা সামনে চলে আসবে। মানে সরকার কোনো ব্যবস্থা নিয়েছে এদের বিরুদ্ধে? আমি তো বলছি যে এখন তো দেখুন, সরকার যে কোনো ব্যবস্থা নেওয়ার আগে দেখে যে ভোটে কি ইফেক্ট হবে। ভোটে যদি মনে করে যে এই পদক্ষেপ নিলে আমার ভোট কমে যেতে পারে, সে পদক্ষেপ নেবে না। আবার মনে হয় যে এই পদক্ষেপ নিলে আমার ভোট বাড়বে, তখন পদক্ষেপ নেবে। সরকার তো আইপিসি, সিআরপিসি, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট আগে যেটা ছিল, বা নতুন যেটা আইন হয়েছে, বিএনএস হয়েছে, বা অন্যান্য যে নতুন আইন হয়েছে, সেগুলো দেখে তারা কাজ করে না। কি করলে ভোট বাড়বে সে কাজ তারা করবে, যেটা করলে ভোট কমে যাবে সেটা করবে। ন্যায় অন্যায় আর কোনো ধার ধারে না। এবং পুলিশের উপর প্রচুর চাপ থাকে। পুলিশেরও মানে নেতারা কি বললো, পলিটিক্যাল ডিসিশন কি হলো, তার উপর তাদেরকে চলতে হয়। তারা ফিল করে, দেখবেন একান্তে তাদের সঙ্গে কথা বলবেন, তারা বলবে যে আমরা নিরুপায়, কিন্তু আমাদের কিছু করার নেই। আমাদের যদি না শুনি সরকারের কথা বা শাসক দলের কথা যদি না শুনি, এমন জায়গায় ট্রান্সফার করে দেওয়া হবে যেখানে আমরা ফ্যামিলি নিয়ে থাকতে পারবো। তো আলটিমেটলি এটা ভালো হচ্ছে না, মানে তৃণমূল কংগ্রেসের জন্য ক্ষতি হচ্ছে। একটা পুলিশ যদি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যদি নিরপেক্ষ থাকে, তার সবচেয়ে বেশি লাভ হয় সরকারে যারা থাকে তাদের। পুলিশ যদি অন্যায় করছে, তো সবাই তো জানে যে পুলিশ তৃণমূল কংগ্রেসে, তো পুলিশ অন্যায় করছে, তার পাপের বোঝা কাকে বইতে হবে? তৃণমূল কংগ্রেস। এই মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হচ্ছে, এই ক্ষোভ কার বহিঃপ্রকাশ কিভাবে? তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যাবে। তৃণমূল কংগ্রেস নেতারা ভাবছে খুব ভালো কাজ করছে, আমরা পুলিশকে দিয়ে এই করিয়ে দিলাম, ওই করিয়ে দিলাম। কিন্তু পুলিশকে যত বেশি আপনি মিসইউজ করবেন, তত বেশি শাসক দল তাকে ভোগ করতে হবে। পুলিশকে যদি নিরপেক্ষ কাজ করতে দেন, তাহলে দেখবেন শাসক দলের উপর মানুষের আক্রোশ হয় না। তৃণমূল কংগ্রেস ঠিক করেছে, তারা পুলিশকে মিসইউজ করছে, এর ফল তারা 2026-এ পাবে। এই যে যারা ভারত বিরোধী স্লোগান দিল একেবারে আসানসোলের দাঁড়িয়ে, কারা রয়েছে এর পেছনে? না, এটা তো দেখুন, এটা তো কেউ নিশ্চয়ই নোটোরিয়াস হবে যা ভারতবর্ষকে ভালোবাসে না, সেটা হবে। কিন্তু আমার মনে হয় যে এটা নিয়ে অলরেডি আমাদের দলের তরফ থেকে কৃষ্ণেন্দু মুখার্জি এফআইআর করেছেন, এবং তদন্ত আমার মনে হয় পুলিশের যে তদন্ত করা উচিত। এবং এটা বেস্ট ওয়ে হলো যে ফরেন্সিক এক্সপার্ট যারা আছেন তাদের কাছে পাঠিয়ে এটা ভেরিফাই করে নেওয়া উচিত যে হ্যাঁ, উনি স্লোগান দিয়েছেন না দেননি। ভারত বিরোধী যদি স্লোগান দিয়ে থাকেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। যদি না দিয়ে থাকেন, তাহলে তাকে প্রমাণ করে দেওয়া যে না, উনি ইনোসেন্ট। কিন্তু সেটা না করে পুলিশ এটাকে ঝুলিয়ে রাখছে, যদি ওর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হয়, তাহলে আমার ভোট ব্যাংক, আমার কিছু ভোটাররা রুষ্ট হয়ে যেতে পারেন। আবার যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে অন্য একটা গ্রুপ রুষ্ট হয়ে যেতে পারে। এই কারণে এইসব দেখতে গিয়ে, ভোট দেখতে গিয়ে সঠিক তদন্ত হচ্ছে না।
না হলে বলুন না, এত সেন্সিটিভ ইস্যু যেখানে মামলা, কাউন্টার কেস অনেক কিছু হয়েছে, সেখানে তো তৃণমূল কংগ্রেস ফ্রি হ্যান্ড দিচ্ছে না পুলিশকে। পুলিশের ইচ্ছা নিশ্চয়ই আছে যে আমরা ফরেন্সিক এক্সপার্টের কাছে পাঠিয়ে ফরেন্সিক রিপোর্ট নিয়ে যেটা সত্যি সেটা বলে দেবো, কিন্তু শাসক দল সেটা বলতে দেবে না। শাসক দল মানে তৃণমূল কংগ্রেস, তারা বলতে দিচ্ছে না। তারা জানে যে সত্যি সত্যি কথা বলে দিলে ভোট ব্যাংকে ফাটল ধরতে পারে, সেখানে তারা ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না। কেননা দেখুন, আমরা তো বলুন না যে সোফিয়া কুরেশিও তো মুসলিম, হ্যাঁ, সারা ভারতবর্ষ তো ওনার উপর গর্ব করছে। এটা এটা ভাবার কোনো কারণ নেই যে মুসলিম ব্যক্তি যারা আছেন তারা ভারত বিরোধী। তারাও এই দেশকে ভালোবাসেন, তারা দেশের জন্য অনেকে জীবন দিয়েছেন, আবার অনেকে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। এই সময় তো আমরা দেখলাম এই যখন এই ঘটনা ঘটলো অপারেশন সিন্দুরের সময়, তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম ব্যক্তিরা দেশের সঙ্গে আছে। তো একজন দুজন ব্যক্তি কারণে অন্যান্যরা বদনামি নেবেন কেন? ওই যদি একজন কেউ খারাপ কথা বলে থাকে, ভাই ফরেন্সিক এক্সপার্টের কাছে যাও, সেটা নিয়ে না, তার বিরুদ্ধে ব্যবস্থা নাও। তাহলে তো ওই একজনকে ঝুলিয়ে রেখে পুরো একটা কমিউনিটিকে আপনি পুলিশ একটা সন্দেহের নজরে দিয়ে দিচ্ছে। এটা আমার মনে হয় যে খুব সুকৌশলে পুলিশ জোর করে একটা তৃণমূলের চাপে হোক বা যে কোনো কারণে হোক, যেন হিন্দু মুসলিমদের মধ্যে একটা ভাগাভাগি থাকে সেই চেষ্টা করছে। হিন্দু মুসলিমরা একসঙ্গে থাকুক, এটা তৃণমূল কংগ্রেস কোনোদিন চায় না, বরাবর চায় এই লড়াইটা চলতে থাকুক, তাহলে আমাদের ভোট ব্যাংক, কেন সবাই এক হয়ে যায়, মানুষ একসঙ্গে থাকতে চায়। আসানসোলে আমি বলি, আসানসোলে হিন্দু মুসলিম সবাই একসঙ্গে থাকতে চায়, কিন্তু তৃণমূল কংগ্রেস চায় যে সবাই একসঙ্গে যাতে না থাকে, সবাই একসঙ্গে হলে তাদের যে ভোট ব্যাংক হিসাবে যাদেরকে ইউজ করছে সেটা যেন তারা না করতে পারে।